কাঞ্চনকন্যাতে শিয়ালদা থেকে সন্ধে 7:35 রওনা হয়ে পরের দিন সকালে এনজেপি পৌঁছে চা বাগান সংলগ্ন বিভিন্ন স্টেশন চালসা নিউম্যালের গা ঘেঁষে রাজা ভাত খাওয়া ছাড়িয়ে শেষে প্রায় 11টা নাগাদ আলিপুরদুয়ারে জংশনে এসে নামা হয়। সেখান থেকে আমাদের পরিচিত কবির ভাইয়ের গাড়িতে আমরা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের বাংলো বক্সা জঙ্গল লজ রাজা ভাত খাওয়াতে এসে 12টাতে চেক ইন করি। সেখানকার ব্যবস্থা ও অবস্থান দুটোই অতি মনোরম ও সুন্দর। পাশেই রাজা ভাত খাওয়া স্টেশন, দিন রাত্রি বিভিন্ন প্যাসেঞ্জার ও মালগাড়ির আনাগোনা, চারিদিকে সবুজ জঙ্গলের বাতাবরণ সৃষ্টি করার পরিবেশ। আর দুপুরের খাওয়া দাওয়ার পরে মিঠে রোদ পিঠে মেখে পর্যটকরা আনন্দ না নিয়ে আর করবেন কি। বিকেলের দিকে সামান্য 10-12 কিলোমিটার দূরে যাওয়ার হুজুগ পড়ল সিকিয়াঝোড়া, এক বনসংলগ্ন ইকো নেচার পার্ক। জায়গাটি তখন পুরোপুরি সরকারিভাবে পর্যটকদের জন্য তৈরি হয়ে ওঠেনি, তবে ভবিষ্যতে হয়তো ভালো স্পট হবে। বোটিং করা যায়নি সঠিক ব্যবস্থাপনার অভাবে। তাই সন্ধ্যার মধ্যেই আবার রাজা ভাত খাওয়ার বনবাংলে ফিরে রাত্রি যাপন। পরের দিন ব্রেকফাস্ট সেরে জঙ্গলে প্রবেশের জন্য সকলে তৈরি।
যাব আমরা বাক্সা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পারমিশন করিয়ে বাক্সা ফোর্ট ও পরে জয়ন্তী নদীর পাড়ে। কোর এলাকায় প্রবেশের আগে পারমিট করিয়ে চেকপোস্ট থেকে রওনা হওয়া। আমরা প্রবেশ করব বাক্সা ব্যাঘ্র প্রকল্পের অভ্যন্তরে। চারিদিকে সবুজ অরণ্য আর দূরে পাহাড়ের হাতছানি। গাড়িতে রয়েছে ফরেস্টের অনুমোদিত গাইড। মাঝে মধ্যে তিনি তার মূল্যবান নির্দেশ দিচ্ছেন। প্রথমে 1 ঘন্টা চলার পর আমরা পৌঁছে গেছি বাক্সা ফোর্টে যাওয়ার পাহাড়ি পথে। দূরে ভুটান পাহাড় দেখা যাচ্ছে। সামান্য চড়াই হলেও দলের সিনিয়র সিটিজেনরা ফোর্টের রাস্তায় হেঁটে উঠতে সাহস করেননি। যাওয়ার পথে চড়াই উতরাই পেরিয়ে ফুল আর বনমুরগি দেখা গেল, আর জঙ্গলের ঘোড়া পথ পেরিয়ে বাক্সা ফোর্টের প্রধান ফটকের সামনে রবীন্দ্রনাথের লেখা ফলক, আর রয়েছে বীর সৈনিকদের মার্টার্স কলাম। পুরোটাই এখন ধ্বংসাবশেষে পরিপূর্ণ হয়েছে। উঁচু জায়গা থেকে পাহাড়ের দৃশ্য অতি মনোরম। বাক্সা ফোর্ট থেকে 1-1.5 ঘন্টার পথে আমরা ফেরার রাস্তায় এসে অন্য পথে এসে পড়েছি জয়ন্তী নদীর বেডে। সেখানে এই সময় কোনোই জলের চিহ্ন নেই, শুধু নদীগর্ভে ছোট বড় নুড়ি পাথরে পরিপূর্ণ। তবে দৃশ্য অপূর্ব। দূরে চারিদিকে ঘিরে রয়েছে পাহাড়, আর মধ্যে পরিত্যক্ত জয়ন্তী ব্রিজ। এর কাছেই পক্ষীপ্রেমীদের জন্য প্রচুর পাখির কোলাহল শোনা যাচ্ছে। সব মিলিয়ে প্রকৃতির আকাশে বাতাসে এক মধুর পরিবেশ, শহরের দৈনন্দিন কোলাহল থেকে মুক্তি। রাজা ভাত খাওয়ার বনবাংলোর পরিবেশ অত্যন্ত ভালো। আতিথেয়তা সেখানকার কর্মীদের পর্যটকদের আকর্ষণ করার মতো। আর সন্ধ্যা হওয়ার আগে রাজা ভাত খাওয়া স্টেশন ঘোরার এক অনন্য মাত্রা দেয় এই ভ্রমণে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে রাজা ভাত খাওয়া ছেড়ে রসিক বিলের পথে, সেখানে পরিযায়ী পাখি দেখার নেশায় পর্যটকরা চলেছেন। কিছু মিনি জু এবং পশু পাখি, ময়ূর, ঘড়িয়াল, মৃগদাবো সব মিলেমিশে সবুজের মধ্যে এক টুকরো শান্তির পরিবেশ।
বন দপ্তরের অধীনে একসময় যথেষ্ট নাম করলেও এই মুহূর্তে আরও ভালো রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। ভেতরে অনেকগুলি ওয়াটার বডি থাকায় দৃশ্য খুবই সুন্দর, আর রয়েছে কংক্রিটের সুবৃহৎ ওয়াচ টাওয়ার। আরেকটি আকর্ষণ এখানে চিতাবাঘ, যারা তাদের খাঁচায় ঘুরে বেড়িয়ে সকলকে আনন্দ দিচ্ছে। কংক্রিট ওয়াচ টাওয়ার থেকে রসিকবিলের সমস্ত এলাকাই দৃশ্যমান। খুবই সুন্দর এই পাখির চোখে দেখা দৃশ্য। এরপরে বেরিয়ে পড়ে গাড়িতে 1-1.5 ঘন্টার মধ্যে প্রায় 75 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কুচবিহার শহরে পৌঁছে কুচবিহার রাজবাড়ি দর্শন। প্রাসাদটি সত্যি তার বিশাল উদ্যানসহ দেখার মতো। চারিদিকে সুন্দর ফুলের সমারোহ, তবে ছুটি থাকার জন্য পর্যটকরা ভেতরে প্রবেশ করতে পারেননি। বাইরে থেকেই প্রাসাদের দর্শন সারতে হয়েছে। দুধের স্বাদ ঘোলে না মিটিয়ে উপায় ছিল না। প্রাসাদের বাইরে টিয়া পাখিদের সমাবেশ পর্যটকদের মন ভরিয়ে দিল। এরপরে দুপুরের লাঞ্চ সেরে আমাদের কোচবিহারের শহরের প্রাণকেন্দ্র সাগরদিঘি হয়ে রাজার প্রতিষ্ঠিত মদনমোহন বাড়ির প্রাঙ্গণে পৌঁছানো হয়। মদনমোহন বাড়ির সামনে বয়ে চলেছে বৈরাগী দিঘি। খুবই সুন্দর এই ঠাকুর বাড়ি, তবে প্রচণ্ড সিকিউরিটির উৎপাত। এখানে রাসমেলা রাস পূর্ণিমাতে বিখ্যাত। এরপর আমাদের গন্তব্য মালঙ্গি ফরেস্ট লজ। পথে চিলাপাতা ফরেস্টে হাতির পাল দেখে সবাই স্তম্ভিত। এরপরেই আমাদের মালঙ্গি লজ বড়ডাবড়িতে প্রবেশ। সবে সন্ধে হয়েছে। রাত্রি যাপনের পর ভোরবেলা পর্যটকরা
ভোর 6:30টার স্লটে পৌঁছে গেছেন জলদাপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। উদ্দেশ্য হাতির পিঠে চড়ে জলদাপাড়া জঙ্গলে একশৃঙ্গ গন্ডার দর্শন। প্রবেশপথে পারমিশন করিয়ে জলদাপাড়ার হলং লজের সামনে এলিফ্যান্ট পয়েন্টে অপেক্ষা করা হাতিদের আগমনের জন্যে। সবেই সূর্যোদয় হয়েছে, কুয়াশা ঢাকা জঙ্গল, দূরে ময়ূরের কেকা আর বিভিন্ন পাখির গাছে গাছে কলকাকলি। অপেক্ষার সময় হলং লজের আশপাশে ঘুরে দেখা। তারপরেই অপেক্ষার শেষ, হাতিরা এসে গেছে। পিঠে উঠতেই মাহুতদের নির্দেশে জলাশয় বন জঙ্গল পেরিয়ে গাছপালার মধ্যে দিয়ে দুলকি চালে চলার আরম্ভ জঙ্গলের গহীনে। তারপরে সামনাসামনি একশৃঙ্গ গন্ডারের। জঙ্গলের শোভা আর বিভিন্ন প্রকৃতির আওয়াজে মুখর জঙ্গল। পর্যটকদের ভরে উঠে ঠান্ডার মধ্যে রওনা দেওয়ার কষ্ট সার্থক। আকাশ বাতাস জঙ্গল সব মিলেমিশে অতি মনোরম দৃশ্য। এরপর মালঙ্গি লজে ফিরে ব্রেকফাস্ট করার সময় সুন্দর সাজানো বাগান ঘেরা পরিবেশ ঘুরে দেখা। কিন্তু এই প্রকৃতির ঘেরা পরিবেশ ছেড়ে প্রায় 50 কিলোমিটার দূরে এবার পর্যটকদের পরের গন্তব্য মূর্তি পর্যটন বীক্ষণ কেন্দ্র বনানীতে। সেটিও মূর্তি নদীর পাশেই অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের বাংলো। তাই ব্রেকফাস্টের পর গাড়ি আমাদের সকলকে নিয়ে ছুটে চলেছে জল ঢাকা নদী বন জঙ্গল চিরে রাস্তা দিয়ে। শরীর মন এই পরিবেশে ভালো লাগতে বাধ্য। শেষ পর্যন্ত পর্যটকরা পৌঁছে গেছেন 2 ঘন্টার মধ্যে মূর্তির ফরেস্ট লজ বনানীতে। সামনে দিয়ে রাস্তা, পাশ দিয়ে বয়ে চলেছে হালকা ছলে মূর্তি নদী। এখন নুড়ি পাথরের ভর্তি, কিন্তু বর্ষায় খরস্রোতা। তাই এখন সেখানে বসতে দেখা গেছে প্রচুর চড়ুই ভাতির আসর। লাঞ্চ সেরে পর্যটকরা চলেছেন
গরুমারা ফরেস্টের উদ্দেশ্যে। গাড়িতে রয়েছেন ফরেস্ট অনুমোদিত গাইড। তিনি সেখানকার ইতিহাস বলছেন। গরুমারা ফরেস্ট মূর্তির লজ থেকে আধ ঘন্টার পথ। পারমিশন বন বিভাগ থেকেই পাওয়া যায় নির্দিষ্ট ফিজের পরিবর্তে। গরুমারা ন্যাশনাল পার্কে গাড়ি প্রবেশের সময় পারমিশন করিয়ে ঢুকতে হবে। আকাশচুম্বী গাছপালা পেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে পর্যটকরা এখন এসে পড়েছেন যাত্রাপ্রসাদ পয়েন্টে। সামনে তৃণভূমিতে দেখা যাচ্ছে প্রচুর জন্তু জানোয়ার, পাখি, ওয়াইল্ড বাইসন, হরিণ, ময়ূর। তবে ভিউ পয়েন্টে দর্শকদের প্রচুর কোলাহল, যা জীবজন্তু দেখার পরিপন্থী। পাশ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। পশু পাখিদের এখন বিকেল সন্ধ্যের সময় জল খেতে আসার সময়। অরণ্যপ্রেমীরা উৎসুক হয়ে জঙ্গলের আনাচে কানাচে দেখবার চেষ্টা করছেন নতুন কোনো জন্তু যদি দেখা যায়। গন্ডারকে দূরে অনেকেই দেখতে পেয়েছেন। সব মিলিয়ে এক অপরূপ শোভা, আর সবুজের সমারোহে অরণ্য যেন সব কিছু উজাড় করে দিয়েছে। এরপরে পর্যটকরা চলে এসেছেন কাছেই রাইনো পয়েন্টে। বন বিভাগের কুনকে হাতিদের দেখা গেল বটে, কিন্তু জংলি হাতিদের দেখা গেল না। এরপর বন বিভাগের পক্ষ থেকে বিনোদনের ব্যবস্থা। লাটাগুড়ির কাছে খোলা মঞ্চে আদিবাসী নৃত্য ও চা স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে। Sai, 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 sai,
বিভিন্ন নৃত্য, ঢোল ও মাদল সহযোগে উপভোগ করছেন পর্যটকরা। পুরো অনুষ্ঠানটি রং বেরঙের হয়ে উঠেছে। দর্শকরাও মেতে উঠেছেন নৃত্যের তালে তালে। অনেকে এগিয়ে এসে উৎসাহী হয়ে যোগদানও করেছেন আর হাততালি সহযোগে উপভোগ করছেন এই সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা হয়ে গেল অনুষ্ঠান শেষ হতে। দর্শকরা ফিরে গেলেন রাত্রিযাপনের জন্য বনানীতে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে রওনা চাপড়ামারি ফরেস্ট হয়ে ঝালং ও বিন্দুর দিকে। তবে মূর্তির বনানীর পরিবেশ একেবারে অনন্য। বারান্দা থেকে সামনে কুলকুল করে বয়ে যাওয়া মূর্তি নদী আর দূরে চাপড়ামারির গহন জঙ্গল। পরের দিন ব্রেকফাস্ট সেরে সকালের স্লটে চাপড়ামারি ফরেস্টের ভেতর প্রবেশ। প্রথমেই হাতির দর্শন সল্ট লিকেতে। তবে এর মধ্যে বেশি পশু পাখির আর দেখা পাওয়া যায়নি। এরপর সুন্দর পাহাড়ি পথে জলঢাকা প্রজেক্টের কাছে রওনা। জলঢাকা বনবাংলো পেরিয়ে সবুজের দৃশ্য দেখতে দেখতে এবার ভুটান পাহাড়ের কাছে চলে এসে কাছ থেকে জলঢাকা নদীর বয়ে চলার অপূর্ব দৃশ্য। চারিদিকে পাথর ছড়ানো নদী আর তার মধ্যে দিয়ে কুলকুল করে বয়ে চলেছে। আমরা চলে এসেছি বিন্দুতে। ফুটব্রিজ পেরিয়ে আমরা পায়ে পায়ে ভুটানের একটা অংশে
বর্ডারের কাছে দর্শন করলাম। যাত্রার পথে জলঢাকা নদী আমাদের সঙ্গী, সঙ্গে ওপর থেকে জলঢাকা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট সাইট দর্শন। ফেরার পথে আবার সবুজ বনাঞ্চল পেরিয়ে আমাদের গন্তব্য ডামডিম চালসার চা বাগান হয়ে মেটালি হয়ে সামসিং ও শেষে সুনতালে খোলার বনবাংলোয় এসে এক রাতের বাস। পাহাড় ঘেরা সুনতালে খোলা সত্যি অপূর্ব। হ্যাঙ্গিং রোপ ফুট ব্রিজ পেরিয়ে অপূর্ব ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের সুনতালে খোলার কটেজগুলি ভেতরে ফুলের সমারোহ। এক রাত থাকলে সত্যিই ভালো লাগবে। পরের দিন সকালে ব্রেকফাস্টের পর ক্লাবের সভ্যরা পুরো ট্যুরের তাদের অভিজ্ঞতার ও ভালো লাগার কথাই বলতে বসেছেন। আপনি একটু কম বলবেন, এখন অন্যদের চান্স দিতে হবে, অন্যদের চান্স দিতে হবে। এখন পথের খোঁজে ক্যামেরা কিন্তু শীতকালে তাতে ডুয়ার্স এই জায়গাটা চয়ন করা খুবই বুদ্ধিমানের কাজ হয়েছে এবং আমরা সবাই খুবই উপভোগ করেছি। ডুয়ার্সের সৌন্দর্য সম্বন্ধে আমরা সকলেই জানি। ব্যক্তিগতভাবে আমি কখনো ডুয়ার্স আসিনি, কিন্তু ডুয়ার্স দেখার আমার খুব ইচ্ছা ছিল। অনেকগুলো মানে ভ্রমণ হয়ে থাকে, যেমন একটা বর্ষাকালীন হয়, একটা শীতকালীন হয়। তা এই শীতকালীন ভ্রমণে আমি 3 বারই এসেছি। ওরা চাল, ডাল আর গুড় এইগুলো 3টে একসঙ্গে মিশিয়ে ওরা খোলাটাকে এরকম ভাঁজ করে ওর মধ্যে দিয়ে দেয় এবং দেবার পরে দেখা যায় কি দিয়ে মানে পুরো যে অভিজ্ঞতা হয়েছে সবটাই ভালোই, কিন্তু আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় কোন ব্যাপারটা? আকর্ষণীয় যেটা জঙ্গলের মধ্যে, জঙ্গল সবটাই আকর্ষণীয়। সদস্যা রীতাদি উনি বলার পর আমরা যাকে ছাড়া কখনোই এই ক্লাবের ভাবতে পারি না, দীপুদার সঙ্গে শ্রী প্রাণতোষ চ্যাটার্জির সঙ্গে আমরা মানে এমনভাবেই ঘুরি ফিরি বা মিশি, তার কথা আমরা একটু যদি না শুনি তাহলে কিন্তু খুবই অসুবিধে হয়ে যাবে। সদস্য আমি নই, আমার স্ত্রী, এবং আমি এই পথের খোঁজের পিকনিকে গিয়ে একটা উপলব্ধি করেছি এবং এদের সঙ্গে এ নিয়ে 3 বার আমরা একসঙ্গে এলাম। মনের মধ্যে অনুভূত হয় সে নদীর কলকল রব আমরা কাগজের বা বইতে পড়ি, কিন্তু তার যে মধুরতা, তার যে টান, তা আমরা অনুভব করতে পারি অন্তরে। যাহা সম্বল, বাসে ভরা ফুল, রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি, সুধা সমজল, পাখির কণ্ঠে গান, সকলের এটি সম অধিকার, এই তার ফরমান। সেই অধিকার অরণ্যের মানুষের সঙ্গে আমরা ভাগ করে নিই, আমরা একাত্ম হয়ে যাই, এইটুকুনি আমার। কালকে যখন বিকেলে মেঘ ছিল, সন্ধ্যা থেকে সন্ধ্যার পরে আকাশ প্রসন্ন, আকাশে তারা ফুটে উঠলো, তখন আমার গাইতে ইচ্ছে করছিল আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। এই যে নতুন করে পাওয়া, এর জন্য আমি অভিজ্ঞতা আমার এই প্রথম। দার্জিলিং আমরা 84 সালে আমি দার্জিলিং ভ্রমণ করেছিলাম। পাহাড়ের কিছুটা সৌন্দর্য তখন আমার একটু একটু স্মৃতিতে আছে, পাহাড়ের সৌন্দর্য সম্বন্ধে। মনে হয় হয়তো জঙ্গলের সেই বাইসনের আকর্ষণ হয়তো আমাকে হয়তো আরেকবার হয়তো এখানে আসতে হতে পারে।
আমার খুব ভালো লেগেছে। তারপরে একটা সর্বোপরি একটা কথা হচ্ছে যে আমরা যে মানে সবাই মিলে যে এসেছি, আমরা সবাই সবাইকে নিজের পরিবারের মতো মনে করছি, পরিবারের এক একজন সদস্য মনে করছি। এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। কারণ যাদের সঙ্গে ভ্রমণ হবে তারা যদি সবাই যদি আমরা এক মন এক প্রাণ যদি না হই, সেই ভ্রমণটা ভ্রমণ হয় না। কিন্তু ওর হাবে ভাবে বা বিভিন্ন যে প্রতিক্রিয়া আমরা দেখেছি, কোথায় আমাদেরও অনেক সময় সবাইকে দেখানো, কোথায় দূরে একটা রথের খোঁজে সকল সদস্যদের অভিনন্দন। আর আমি বেশি কিছু বলতে চাই না, যেটুকু আমার লেখার মাধ্যমেই আপনাদের জানাতে চাই। আর পুরো ট্যুরটা আপনাদের সঙ্গে, আমি যেহেতু নতুন, আপনাদের সঙ্গে এসে আমার এত ভালো লাগলো, মনে হলো যে আমি একদম বাড়িতে রয়েছি। বাড়ির পরিবেশ সকলে এত কোঅপারেটিভ যে আমি নিজে কল্পনাই করতে পারিনি যে এরকম একটা পরিবেশে আমি ঘুরবো বা বেড়াবো। সেই কারণে আমার ঘোরাটা আরো বেশি ভালো হয়েছে। বেড়াতে এসে খুবই ভালো লেগেছে এবং ভালো লাগে বলেই আমি এখনো এই বয়সে সকলের সঙ্গে সেই ছেলে মানুষের মতন ঘুরে বেড়াই, দেখি, সকলের সাহায্য নিই। কেউ আমার হাত ধরছে, কেউ কিছু করছে, মানে সব সময় যেন আমাকে আগলে রেখেছে। সেই ভরসা নিয়ে আমি সকলের সঙ্গে বেড়াতে আসি। শীতকালীন যে আমরা যে বেড়াতে এসেছি ডুয়ার্সে, আমার পাশেই দাঁড়িয়ে আছেন কবির ভাই, আমরা ওকে কবির ভাই বলেই ডাকি, হাসানুর কবির। তো উনি কিন্তু আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থাটা করেন প্রতিবারই, এবং অনেকেরই করে থাকেন, কিন্তু আমাদের ব্যবস্থা প্রতিবারই উনি করেন। কিন্তু সেটা শুধু ওই ট্রান্সপোর্টের ব্যবস্থার মধ্যেই যে উনি থাকেন তা শুধু নয়, উনি যে কত রকম কি করে আমাদের সাহায্য করেন বা সকলকেই নিয়ে চলেন, এটা দেখেই আমার সবচেয়ে ভালো লাগে। সবুজ পাহাড় ঘেরা রিসর্টটিতে সকলেই দেখে অভিভূত। এরপর আমাদের বাড়ি ফেরার পালা।